প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সাদিয়া ফাতেমা কবির। দর্শক, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসরকারি স্বাস্থ্য সেবা খাতে প্রাইভেট হাসপাতালগুলোর ভূমিকা এবং ব্যবস্থাপনা। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শাগুফা আনোয়ার চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1993 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। এরপর তিনি স্বাস্থ্যসেবা খাতে যুক্তরাজ্য ও বেলজিয়াম থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা এবং হেলথ কমিউনিকেশন ও ব্যবসা প্রশাসনে MBA ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালের চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ম্যাডাম, আমি শুরুতেই জানতে চাইবো আমাদের আজকের যে আলোচনার বিষয়, যে স্বাস্থ্য সেবা খাতে বেসরকারি বা প্রাইভেট হাসপাতালগুলোর ভূমিকা এবং ব্যবস্থাপনা। তো আমি প্রথমেই জানতে চাইবো যে ভূমিকার ব্যাপারটা আসলে কি? বাংলাদেশে বেসরকারি খাতে এই যে হাসপাতালগুলোর যে জন্ম, এটা কিন্তু খুব বেশি দিনের পুরনো না। এটা হচ্ছে 10-12 বছরের আমরা বলতে পারি। আমি এটা বলতে আমি বুঝাচ্ছি যে খুব স্ট্রাকচার্ডভাবে, খুব নিয়ম মেনে এই যে বিভিন্ন কর্পোরেট সেক্টর যারা এগিয়ে এসছে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে এবং বিভিন্ন আন্তর্জাতিক মানের হাসপাতাল আমরা বাংলাদেশে এখন দেখছি, এগুলোর ইতিহাস কিন্তু খুব পুরনো না। এগুলো আমরা যেটা বলেছি 10-12 বছরের। এবং এটা আসাতে আমি বলবো স্বাস্থ্যসেবা খাতে একটা বিরাট একটা পরিবর্তন এসছে। পরিবর্তন এসছে কয়েকভাবে। এক, যে আগে আমাদের দেশের রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য শুধুমাত্র আমাদের সরকারি হাসপাতালগুলোর উপরেই নির্ভর করতে হতো, এবং আমরা জানি সরকারের যথার্থ সদিচ্ছা থাকার পরেও সরকারের অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, যেটা বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে আমরা পূরণ করতে পারছি। যেমন হচ্ছে, 1 নম্বর হলো উন্নত মানের চিকিৎসা প্রদান। যেসব চিকিৎসার সুবিধা আগে বাংলাদেশে ছিল না, যেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলাপ করতে পারি, যে এইসব খাতে এখন একদম আন্তর্জাতিক মানের, পুরোপুরি আন্তর্জাতিক মানের চিকিৎসা আমরা যেহেতু বাংলাদেশে এখন সহজলভ্য করতে পারছি। রোগীদের আগে যে নিরুপায় হয়ে বিভিন্ন কারণে বিদেশে চলে যেতে হতো, এবং এর কারণে অনেক মূল্যবান আমাদের বৈদেশিক মুদ্রা আমরা যেটা হারাতাম, সেই জিনিসটা এখন সাশ্রয় হচ্ছে। দেশের টাকা দেশেই থাকছে, এবং রোগীদের যে একটা ভোগান্তি হতো বিদেশে যাওয়ার জন্য, সেটা হচ্ছে জটিলতা, যাতায়াতের জটিলতা, ভিসার জটিলতা যেটা এখনও আছে, সেটা দূরের দেশ হোক, কাছের আমাদের পার্শ্ববর্তী দেশ হোক, এবং দালালের খপ্পরে পড়ে ভুল চিকিৎসা পাওয়া, এবং রোগী বিদেশে গিয়ে মারা গেলে ওই ডেড বডি নিয়ে দেশে আসার যে একটা ভোগান্তি, সব কিছু মিলে, আর অতিরিক্ত টাকা পয়সা এটা তো আছেই। তো সব কিছু মিলে রোগীদের যে ভোগান্তি হতো, তারপরেও রোগীদের বিদেশে যেতে হতো, কারণ বাংলাদেশে সেই ধরনের উন্নত চিকিৎসা ছিল না। এটা এই ক্ষেত্রে আমি বলবো বিরাট একটা পরিবর্তন এনেছে এই প্রাইভেট হাসপাতালগুলো, এবং এগুলো আন্তর্জাতিক মানের একটা সেবা দেওয়ার জন্য প্রতিনিয়ত এই হাসপাতালগুলো চেষ্টা করে যাচ্ছে। আমি নিজে বেসরকারি হাসপাতালে আমার যে কাজের অভিজ্ঞতা, গত 7-8 বছর আমি যেটা দেখেছি, প্রতিনিয়ত হাসপাতালগুলো নিজেদের মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে, নতুন নতুন শাখা খুলছে, এবং রোগীদেরকে কি করে আমাদের দেশের ভিতরে দেশীয় একটা পরিবেশে রেখে এবং রোগীর মন মানসিকতা বুঝে একটা অত্যন্ত তুলনামূলকভাবে একটা অ্যাফোর্ডেবল, আমি বলবো রোগীরা যেটা অ্যাফোর্ড করতে পারে, হ্যাঁ, সেই ধরনের একটা খরচের মধ্যে রেখে কিভাবে চিকিৎসাটা দেওয়া যায়, এই সব দিকে চিন্তা করলে আমি বলবো যে গত 10-12 বছরে যে পরিবর্তনটা এসছে, এটা একটা যুগান্তকারী একটা পরিবর্তন। আচ্ছা ম্যাডাম, আমরা তো অনেকগুলো পজিটিভ দিক শুনলাম। এরপর আমি একটু জানতে চাইবো যে রোগীদের মুখে কিন্তু শোনা যায় যে অতিরিক্ত খরচের একটা ব্যাপার শোনা যায়, ভুল চিকিৎসা খুব প্রচলিত একটি শব্দ। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখবেন? না, এগুলো যেগুলো আমরা শুনি, কিছু তো হয়ই, কিছু না হলে জিনিসটা আমরা শুনবো কেন? আচ্ছা, তবে
যে ব্যাপারগুলোর মধ্যে আমি যেটা বলবো যে প্রথম যে এখানে যে গ্যাপটা আমি বলবো অন্তরায়, সেটা হচ্ছে ভুল বুঝাবুঝি। আচ্ছা, এখানে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, যে সেটা ডাক্তারের সঙ্গে রোগীর, হাসপাতালের সাথে রোগীর, রোগীর সাথে না কিন্তু রোগীর আত্মীয় স্বজনের সাথে হাসপাতালের সাথে ভুল বুঝাবুঝি, এবং একটা এই ভুল বুঝাবুঝি থেকে একটা পারস্পরিক অবিশ্বাস আমি বলবো। এটা হচ্ছে এখন একটা বড় অন্তরায়, যেটা আমাদের কাটিয়ে উঠতে হবে, এবং কাটিয়ে ওঠার দায়িত্ব যারা স্বাস্থ্যসেবা খাতে কাজ করছে, আমরা যারা কাজ করছি হাসপাতালে এবং ডাক্তার হিসেবে এবং প্রশাসনে যারা কাজ করছে আমাদেরও আছে, এবং রোগীর তরফ থেকেও আছে। কিরকম? যেমন ধরেন আপনি যেটা বললেন যে অতিরিক্ত চার্জ। এখন অতিরিক্ত বলতে আমি কি বুঝি? আপনি যদি একটা সরকারি হাসপাতালে যেখানে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার কথা, নামমাত্র মূল্যে চিকিৎসা দেওয়ার কথা, হ্যাঁ, সেটার সাথে তো আপনি নিশ্চয়ই বেসরকারি হাসপাতালের আমাদের যেগুলা কোটি কোটি টাকা খরচ করে একটা আন্তর্জাতিক মানের হাসপাতাল, আপনি যে কোনো একটা দেশের সাথে আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া বা এমনকি ইন্ডিয়া বলেন, যে কোনো হাসপাতালের সাথে যদি তুলনা করেন, সব দিক দিয়ে আমরা হচ্ছি সমকক্ষ। ওই পরিমাণ খরচ করে, ওই পরিমাণ যত্ন নিয়ে, ওরকম বেশি বেতন দিয়ে ভালো চিকিৎসকদের, দেশ এবং বিদেশের সমস্ত চিকিৎসকদের সমন্বয়ে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত দেশি বিদেশি নার্সদেরকে নিয়ে সম্পূর্ণ উন্নত প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম দিয়ে হাসপাতাল সাজানো এবং সমস্ত প্রশিক্ষিত স্টাফ দিয়ে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তো সেটার খরচকে তো আপনি নিশ্চয়ই সরকারি হাসপাতালের সঙ্গে তুলনা করলে হবে না। এমনকি আপনি যদি আন্তর্জাতিক মানের হাসপাতালগুলোকে সাথে আপনি সাধারণ অন্যান্য যেসব ক্লিনিক দেখছি আমরা, উইথ অল ডিউ রেসপেক্ট, আমি সম্মান রেখেই বলছি, তাদের খরচের সাথে তুলনা করলেও কিন্তু হবে না। কারণ এখানে অনেক খরচ হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, যেমন ইনফেকশন কন্ট্রোল, রোগের সংক্রমণ নিয়ন্ত্রণে এবং রোগের সংক্রমণ নিরোধে যে ধরনের ব্যবস্থা আমরা করি, যে ধরনের নজরদারি করি, একটা অপারেশন থিয়েটারে সুচারুভাবে অপারেশন হওয়ার জন্য এবং অপারেশনের যাতে কোনো রোগ সংক্রমণ না হয় এবং অপারেশন পরবর্তী সমস্ত সেবা যাতে নিশ্চিন্তে আমরা দিতে পারি, এই ধরনের যে ধরনের লোকজন রাখা হয়, যে ধরনের ট্রেনিং দেওয়া হয়, সেগুলো সব কিছুর পিছনে খরচ আছে। সো এই খরচটা তো আপনি আসলে ওইভাবে তুলনা করতে পারবেন না। কাজে অতিরিক্ত যেটা আমরা শুনি সেটা হচ্ছে, আমরা বলি যে আমি যেটা বলি যে দেখতে হবে আপনি যে সেবাটা পেয়েছেন সেই তুলনায় আপনার খরচটা ঠিক যুক্তিযুক্ত ছিল কিনা। আপনি যদি আন্তর্জাতিক মানের সেবা পান, আপনি সিঙ্গাপুর, ব্যাংককে বা ভারতে যে ধরনের পয়সা খরচ করতে আপনি রাজি, সেই টাকাটার চাইতে আমরা 10 থেকে 20% ভাগ কম খরচ নিচ্ছি, কোনো কোনো ক্ষেত্রে আরো কম নিচ্ছি। তাহলে তো আমি বলবো যে সেই একই পরিমাণ আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আমরা তো অতিরিক্ত নিচ্ছি না, অতিরিক্ত চার্জ আসলে হচ্ছে না, অনেক কমই হচ্ছে। আরেকটা যেটা আপনি বললেন যে ভুল চিকিৎসা, এই ব্যাপারটা সবসময়ই ছিল। সেটা হচ্ছে যে ডাক্তার সাহেব হয়তো কোনো ভুল করেছেন, সেটার সঙ্গে আসলে সরকারি বেসরকারি যে কোনো জায়গাতেই এটা প্রযোজ্য যদি ভুল হয়। আর হচ্ছে যে ভুল চিকিৎসাটা আসলে কার বক্তব্য? এটা কি রোগী বলছে ভুল চিকিৎসা? তো একজন রোগী কি একজন ডাক্তার প্রশিক্ষিত এবং একজন ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারের ভুল ধরার ব্যাপার কি অভিজ্ঞ? এটা যদি আমাদের অন্য কোনো চিকিৎসক বা অন্য কোনো একটা ফোরাম বা তারই কোনো সমকক্ষ কেউ যদি এটাকে যাচাই করে বলে ভুল, অবশ্যই ভুল চিকিৎসার ব্যাপারে ব্যবস্থা হবে। দেশের নিয়ম কানুন আছে, সরকারি স্বাস্থ্যবিধি মালা আছে, সেই নিয়মে হবে। কিন্তু এই যে একটা আমার পছন্দ মতো কিছু না হলেই সেটা ভুল বলে ফেলা, বা আমি একটা এতগুলো টাকা খরচ করে আমি একটা বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে গেলাম, কেন রোগী ভালো হলো না বা কেন রোগী মারা গেল। হাসপাতালগুলো তো আসলে কি বলবো, বিধাতা না। হাসপাতাল তো বিধাতার ভূমিকা পালন করতে পারবে না। হাসপাতাল চেষ্টা করবে যাতে সঠিক চিকিৎসাটা দেওয়া হয়, যেন দ্রুত দেওয়া হয় এবং যেন সঠিকভাবে রোগীর আত্মীয়স্বজনকে বোঝানো হয় এবং যাতে রোগীকে ভালো করার জন্য সব ধরনের চেষ্টা যেন করা হয়, কোনো যেন ত্রুটি না হয়, কোনো যেন দেরি না হয়। কিন্তু অতটুকুই, এর বেশি তো করতে পারবে না, সম্ভব না, তাই না? রোগীকে একদম ভালো করে দেওয়ার গ্যারান্টি বা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে এমনকি মুমূর্ষু রোগী গ্যারান্টি হচ্ছে না তা না। প্রচুর রোগী, আমি বলবো টাচউড,
প্রচুর মুমূর্ষু রোগী আমরা দেখি আসে, চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আমাদের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ এবং সুদক্ষ ব্যবস্থাপনায় রোগীর মুমূর্ষু রোগীরা ভালো হয়ে বাড়ি যাচ্ছেন, এগুলো হচ্ছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, তবে কোনো গ্যারান্টি তো আমরা দিতে পারবো না, আমরা শুধু চেষ্টাই করতে পারবো। সো ভুল চিকিৎসার ব্যাপারে একটু ভুল বুঝাবুঝি একটা অবকাশ এখনো রয়ে গেছে। ম্যাডাম, একটু আমি জানতে চাইবো যে এই যে বিশেষায়িত সেবা বা স্পেশালাইজড যে সেবাগুলো বলছি, সেক্ষেত্রে আসলে কোন কোন ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক মানে এসেছি? এবং আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে বেসরকারি হাসপাতালের সাথে সাথে সরকারি হাসপাতালগুলোতেও কিন্তু আন্তর্জাতিক বেশ কিছু সেবা আমরা পাচ্ছি, অপারেশন হচ্ছে, বড় বড় প্রসিডিউর হচ্ছে, এই ক্ষেত্রে ম্যাডাম আপনি কি বলবেন? ওই যে বললাম, একটা যুগান্তকারী পরিবর্তন এসেছে আমাদের স্বাস্থ্যসেবা খাতে এবং সামনেও আসবে আশা করি। সেটা হচ্ছে, আপনি ঠিকই বলেছেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাত যেরকম এগিয়েছে, পাশাপাশি আমাদের বিভিন্ন স্বায়ত্তশাসিত হাসপাতাল আছে, সেগুলোতে সরকারের উদ্যোগও তো অবশ্যই প্রশংসনীয়। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, জেনে নিলাম স্বাস্থ্য সেবা খাতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে। আশা করি তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো অ্যাবসের একটা মুভমেন্ট, এটাকে আমরা ফোকাস করবো অবলিক্সকে। তবে এক্সারসাইজটা মানে কম্পেয়ার যে অন্য এক্সারসাইজ সাথে কম্পেয়ার করি, তাহলে জিনিসটা খুব ইজি। এটা যে কেউ বাসাতেও আপনি এক্সারসাইজটা করতে পারবেন। এই জন্য যে প্রয়োজন পড়বে শুধুমাত্র একটা ডাম্বল, এবং যখন আপনি সময় পান, যখন আপনি মনে করবেন আপনার বডি একটু রেডি, তখনই যদি আপনি এক্সারসাইজটা করে, আপনি এটা থেকে ভালো একটা বেনিফিট আপনি পাবেন। আর মেয়েরাও এক্সারসাইজ যদি করে পিক আপ করে ভালো সুবিধা পাবে, কারণ এক্সারসাইজটার ভিতরে কোনো কমপ্লিকেশনস নেই, খুব ইজিলি এক্সারসাইজটা আপনি করতে পারবেন। এখন দেখবেন যে এক্সারসাইজটা আমরা কীভাবে করবো। ওকে সাদা, একটা নেবেন, ডাম্বল নেবেন। ধরুন আপনি যদি ডান হাতে নেন, তাহলে ফোকাস করবেন আপনার বাঁ দিকে যাবেন। খেয়াল করবেন যে পিটি যখন করতাম আমরা এই বেলায়, ছোটোবেলায় স্কুলে, সেই ধরনের একটা মুভমেন্ট কিন্তু এখানে করে আসবে, চলে আসবে। এক্সারসাইজটা খুবই ইজি, কিন্তু খেয়াল করবেন হাঁটু আপনি কিন্তু ভাঙবেন না। হাঁটু না ভেঙে যতটুকু আপনি যেতে পারেন, যত ফ্লেক্সিবিলিটি আপনার আছে, ততটুকু আপনি ইউজ করবেন। ওভার স্ট্রেনিং করবেন না। অনেকে দেখা যাবে যে আমি যদি বললাম যে হাঁটু ভাঙবেন না, এই জন্য কোমর থেকে প্রেশার দেবেন, এটা দেবেন না, তাহলে কিন্তু কোমরে ব্যথা হয়ে যাবে। জিনিসটা ফোকাস করবেন আপনার পেট দিয়ে, মুভমেন্টটা হবে পেটের মাসলটাকে কন্ট্রাকশন করবেন, তখন মুভমেন্টটা হবে, কিন্তু পিছন থেকে হবে না। আপনার ইয়ের থেকে কোনো মুভমেন্ট হবে না, কোমর থেকে কোনো মুভমেন্ট হবে না, আপনার ইয়ের থেকে কোনো মুভমেন্ট হবে না, পা থেকে কোনো মুভমেন্ট হবে না। পা অথবা কোমর থেকে যদি মুভমেন্ট হয়, তাহলে আপনার ইনজুরি হবে। এখন দেখেন যে কীভাবে এক্সারসাইজটা আমরা করছি। ইয়েস, যখন সে যাচ্ছে নিঃশ্বাস ছাড়বে, যখন উঠবে নিঃশ্বাস নিবে, ছাড়বে নেবে, ছাড়বে নেবে। যখন সে যাচ্ছে, সে কিন্তু স্ট্রেট নিচের দিকে যাচ্ছে না, সে একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেলের রিজনটা হচ্ছে তার অ্যাবসেরও হবে, এটা হবে, কাজটা হবে, এর সাথে কাজটা হবে অবলিক্সে। ইয়েস, ওকে। এটা খুবই ইজি একটা মুভমেন্ট। অন্যান্য অ্যাবসের যে সমস্ত মুভমেন্টগুলো খুবই একটু মানে কমপ্লিকেটেড এবং হার্ড, কিন্তু এক্সারসাইজটা খুব ইজিলি কিন্তু আপনি করতে পারবেন। ওই হাতে করো, ওকে গো। ইয়েস, ভেরি ভেরি ইজি এক্সারসাইজ। অন্য এক্সারসাইজ করতে আপনার কোনো জায়গায় করতে হবে না, শুতে হবে না, কোনো দরকার নেই, প্রিপারেশন দরকার নেই। জাস্ট একটা ওয়েট নিয়ে আপনি এই মুভমেন্টটা 10 করলে, 20 বার করে করলেই যথেষ্ট। ওকে, ওকে, খেয়াল রাখবেন যে এইটা যে করলেন, মানে মুভমেন্টটা করলেন, এটা কোনো এক্সারসাইজ প্রোগ্রামের সাথে আপনাকে করার কোনো প্রয়োজন নেই। যে আপনি এক্সারসাইজ করার পরে যখন আপনি অ্যাবস এক্সারসাইজ করবেন তখন যে করতে হবে এমন কোনো কথা নেই। এটা যে কোনো সময় যে কোনো জায়গাতে আপনি এক্সারসাইজটা করতে পারবেন। আর যেহেতু এটার জন্য কোনো অ্যাপারেটাস করার প্রয়োজন নেই, আপনি বাসাতেও জাস্ট একটা ডাম্বেল দিয়ে এক্সারসাইজটা করতে পারবেন। প্রিয় দর্শক, পেয়ারা আমাদের সবারই খুব পছন্দের একটি ফল। পেয়ারার পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। উচ্চ আঁশ সমৃদ্ধ আরেকটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা গ্রীষ্মকালীন ফল হলেও সারা বছর পেয়ারা টুকটাক কিছু না কিছু পরিমাণে পাওয়া যায়। এই পেয়ারা কাঁচা বা পাকা, অর্থাৎ রঙিন যে পেয়ারাটা পাওয়া যায়, সেটাও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। উচ্চ আঁশ সমৃদ্ধ একটি ফল হচ্ছে পেয়ারা। এই পেয়ারা লো কোলেস্টেরল একটি ফ্রুট, যাতে কোলেস্টেরলের পরিমাণ নাই বললেই চলে। এটি উচ্চ আঁশ সমৃদ্ধ, যা কোলন ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকারী উপাদানকে বডিতে বৃদ্ধি করে। পেয়ারায় বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পনিফেলন, তারপর হচ্ছে ফ্ল্যাভোনয়েড, ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে এবং অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। প্রতি 100 গ্রাম পেয়ারাতে 225
মিলিগ্রাম পর্যন্ত ভিটামিন সি পাওয়া যায়। পেয়ারা কোলন ক্যান্সার, কনস্টিপেশন এগুলো প্রতিরোধ করে এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে, অ্যান্টি এজিং হিসেবে কাজ করে, সেটা তো আগেই বলেছি। এছাড়াও এর বিদ্যমান অন্যান্য যে অ্যান্টি অক্সিডেন্টগুলো আছে সেগুলো লাংসের সুস্থতা বজায় রাখে, ওরাল ক্যাভিটি ক্যান্সার প্রতিরোধ করে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পেয়ারা খেলে আপনার বিভিন্ন ধরনের মিনারেলস বা খনিজ উপাদানগুলো আপনারা বডিতে পাচ্ছেন, যেগুলো বডি ইমিউন সিস্টেমকে ডেভেলপ করবে। প্রিয় দর্শক, এবারে থাকছে আপনাদের জন্য আমাদের আজকের হেলথ টিপস। কাপড় ধোয়ার সাবান আপনার পা ফাটা রোগের কারণ হতে পারে, তাই কাপড় ধোয়ার সময় খেয়াল রাখুন যাতে সাবান আপনার পায়ে না লাগে। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত বা পরামর্শ লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, লক্ষণগুলো নির্ভর করে মূত্রতন্ত্রের পাথরটা কোথায় অবস্থিত সেটার উপর। এই পাথরটা যদি কিডনিতে থাকে এবং এটা থেকে যদি আস্তে আস্তে বড় হতে থাকে, তাহলে দেখা যাবে মানুষ কিডনির অর্থাৎ পিঠের দুপাশে যেই পাশে পাথর হচ্ছে সেই পাশে একটা ব্যথা অনুভব করবে বা একটু ভার লাগবে, একটা অস্বস্তি লাগবে, এটা হতে পারে। আবার পাথরটা যদি কিডনির নালীতে চলে আসে তখন কিন্তু ছোট পাথর হলে সে সহজেই বের হয়ে চলে যাবে, কিন্তু কিডনির নালীর যতটুকু ডায়ামিটার অর্থাৎ আয়তন যতটুকু আছে কিডনির নালীর ব্যাসার্ধ, এর চেয়ে বড় আকারের পাথর যদি হয় তাহলে কিডনির নালীতে আটকা পড়বে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।